রাগ দেখিয়ে সামনের দিকে হাঁটা ধরলো অনুভা। শ্রাবণও হাঁটতে লাগলো তার পাশাপাশি। জিজ্ঞেস করলো, আচ্ছা, তোমার বাবা যেন কি করেন? নোভা? নোভা নয়, আমার নাম অনুভা। অনুভা? ও, সেদিন অত খেয়াল করেনি। পরে মনে করতে গিয়ে মনে হয়েছিল তোমার নাম নোভা। সমস্যা নেই। আচ্ছা, তুমি কি একটু বোকা টাইপের মেয়ে? কথাটা শ্রবণালী পর্যন্ত পৌঁছাতে চরম আশ্চর্য হলো অনুভা। বলদ, তাও আবার সে। তীক্ষ্ণ দৃষ্টি মেলে শ্রাবণের পানে তাকালো। শ্রাবণের মুখশ্রীতে সিরিয়াসনেস। বলল, পুলিশ অফিসারের মেয়ে হয়ে পথে ঘাটে ঝামেলা বাঁধিয়ে কিনা হয়রানি শিকার হয়ে চলে আসো, তখন যদি হেল্পারের সামনে জোর গলায় বলতে আমার বাবা পুলিশ, আমি পুলিশের মেয়ে, তাহলে কি আর ওই লোকটা এসব বলার সাহস পেত? টনক নড়ে উঠল অনুভার। ঠিক হইতো, তখন যদি এ কথাটা বলতো তাহলে তো আর এত ঝামেলা তাকে পোহাতেই হতো না। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বুদ্ধিমতী হলেও ছোট থেকেই অনুভার উপস্থিত বুদ্ধিটা কম। খানিকক্ষণ নীরব থেকে বলল, মনে ছিল না তাই বলে যে আমি বলদ এমনটাও নয়। তা তুমি কি করে জানলে যে আমার বাবা পুলিশ? ক্লাস শেষে কামরুল হাসান থানার গাড়িতে করেই মেয়েকে নিতে এসেছিলেন। তখনই তাকে পুলিশের লোগো লাগানো গাড়িতে উঠতে দেখে এমন কিছুটাই আন্দাজ করেছিল শ্রাবণ। তবে এখনই প্রশ্নটার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না সে। শুধালো, আমাকে দেখে তোমার কি মনে হয়? হ্যাঁ, সদ্য এইচএসসি পাশ করা যুবক মনে হয়? তা অবশ্য হয় না। লেখাপড়া গ্যাপ গেছে নাকি তোমার? হুম, কোনো গ্যাপে যায়নি। ব্রাইট স্টুডেন্ট আমি। ওহ, তাহলে হয়তো দেরিতে স্কুলে ভর্তি হয়েছো, তাই না? এটা কোনো ব্যাপার না। কলেজে আমার ইয়ারে কত স্টুডেন্ট দেখলাম যারা আমার থেকেও বয়সে অনেক বড়। তুমি আসলে একটা বলদ। মুহূর্তেই রাগটা মাথাচাড়া দিয়ে উঠল অনুভার। যদিও বোন তাকে প্রায়শই বলদ উপাধিটা দিয়ে থাকে, তবুও এ কথাটা শুনলেই তার রাগ হয়। ঘোর প্রতিবাদ করে বলল, দেখো, আর একবারও কিন্তু এমন কথা বলবে না। বলদকে বলদ বলবো না তো কি বলবো? শুরু থেকেই না জেনে আমায় নিজের ব্যাচমেন বানিয়ে দিলে। এনিওয়েজ, শোনো মেয়ে, জাবিতে কিন্তু মাস্ট এক্সাম দিবে এবং ভালো একটা প্রিপারেশনে নিবে। দোয়া করি তোমার যাতে জাবিতেই হয়ে যায়। শুধু যাবেই কেন, সব জায়গায় তো ঢাবিকেও বেশি প্রাধান্য দেওয়া হয়। কারণ জাবিতে তোমার জন্য আমি আছি। আমার ক্যাম্পাসে কিন্তু তোমাকে দেখতে চাই না ভাগ্য কুমনি। তোমাকে আমি যত্ন সহকারে রোজ র্যাক দিব, ঠিক আছে? কথাটা শেষ করে অনুভার হাতে ছাতাটা ধরিয়ে দিয়ে শীষ বাজাতে বাজাতে প্রস্থান করলো শ্রাবণ। ভ্যাবাচাকা খেয়ে গেল অনুভা। ছেলেটার যাওয়ার পানে তাকিয়ে পূর্বের স্থানে ঠায় দাঁড়িয়ে রইল। শ্রাবণের কথাগুলো বোঝার চেষ্টা করতে লাগলো। তার মানে ছেলেটা তার ব্যাচমেট নয়, ভার্সিটিতে পড়ুয়া সিনিয়র ভাই। এই সিনিয়র ভাইকে কিনা শুরু থেকেই তুমি সম্বোধন করে এসেছে সে। নিজেকে সত্যি এবার বলদ বলে মনে হচ্ছে অনুভার। তখন অমন একটা পরিস্থিতিতে ছিল, তার ওপর আর কিছু ভাবতে পারলো না অনুভা। বাড়ির পথে যাওয়া ধরলো। তবে এই ঘটনার যে মোটেও আপুর কাছে বলা যাবে না তা খুব ভালো করেই বুঝতে পারলো। আপু জানলে তাকে নিয়ে ঠাট্টা করবে তা সে নিশ্চিত। ঢাক ঢোল পিটিয়ে নিজেকে আরও বলদ প্রমাণ করার কোনো মানেই হয় না। তারপর পুরো 2 সপ্তাহ কেটে গেল, কিন্তু শ্রাবণে দেখা আর মিলল না। যেভাবে হঠাৎ করেই ছেলেটা উদয় হলো, ঠিক তেমনই হঠাৎ করে হারিয়ে গেল। পথে যাতায়াতের সময় বারবার অনুভার আনমনা মন এদিক ওদিক খুঁজে ফিরেছে তাকে। অনুভা খুব করে চাইল এই অদ্ভুত ছেলেটির সঙ্গে তার আবার দেখা হোক। স্রষ্টা তার এই চাওয়াটাও শুনল। সেই একই স্থানে আবার দেখা হলো দুজনার। অনুভা খেয়াল করলো দুজনার মধ্যে যতবার দেখা হয়েছে ঠিক ততবারই হুট করে কোত্থেকে যেন উদয় হয় তাকে পিছু ডেকেছে শ্রাবণ। আর প্রথম 2বার অবাক হয়েছে অনুভা, তবে এবার আর কোনো অবাক হয়নি সে। হয়েছে চরম রাগ। পেছন থেকে ডাক পড়ল, এই ঘুষখোরের মেয়ে। অনুভা থমকায়, হতবিহ্বল দৃষ্টিতে পিছু ফেরে। তার পাশে এসে দাঁড়ায় শ্রাবণ। বলল, প্রেম টেম করো নাকি? কোথায় তোমার প্রেমিক মহাশয়? কোশমিন কালেও এই পথে পা বাড়ায়নি। তার আগে বলুন, আপনি আমায় কি বলে ডাকলেন? কই, কি বলে ডাকলাম? অবশ্যই ডেকেছেন। আপনি আমায় ঘুষ করে মেয়ে বলে ডেকেছেন, এখন আবার তা অস্বীকার করছেন। শ্রাবণের চোখ মুটে ফুটে ওঠে দুষ্টমির ছাপ। একটু ঝুঁকে এসে ফিসফিস করে বলল, তোমার বাবা পুলিশ না? তাহলে ভুল কি বললাম? আমার বাবা পুলিশ বলেই কি ঘুষখোর? শ্রাবণের সহজ উত্তর। হ্যাঁ। এসব আজে বাজে ধারণা বাদ দিয়ে মনটা পরিষ্কার করুন। অনুভার কণ্ঠে ভীষণ তেজ। রাগে ফুঁসতে ফুঁসতে সামনের দিকে হাঁটতে লাগলো ঝড়ের গতিতে। মুচকি হাসলো শ্রাবণ। তার হাঁটার সঙ্গী হলো। বলল, রাগলে মেয়ে মানুষদের অনেক সুন্দর লাগে। প্রতি উত্তর করলো না অনুভা। শ্রাবণ বুঝলো মেয়েটা তার সঙ্গে কথা না বলার ফোন দিয়ে এঁটেছে। বলল, তুমি কি আমায় মিস করছিলে কদিন? কথাটা কাজে দিল।
অনুভা ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞেস করলো। আজব তো, আপনাকে আমি মিস করব কেন? এই ধরো, এতক্ষণ তো আমি খেয়ালই করিনি। তুমি এক লাফে আপনি তাকে চলে এসেছো কেন? কারণ আপনি আমার সিনিয়র। সিনিয়রদের বুঝি আপনি বলেই সম্বোধন করতে হয়? হ্যাঁ। এখন নিশ্চয়ই ভাইয়াও বলে ডাকবে। দোয়া করি আমাকে ভাইয়া বলে ডাকার সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে যেন তোমার মুখ খসে পড়ে। হাঁটার মধ্যে আবারও দাঁড়িয়ে পড়ল অনুভা। ভুরুদয় কিঞ্চিত কুঁচকে শুধায়। অভিশাপ দিচ্ছেন? দিলাম, তবে ভাইয়া বলে ডাকলে কিন্তু অভিশাপটা লেগে যাবে। নিচ্ছুপ অনুভা। হাস্যোজ্জ্বল মুখখানা এবার গম্ভীর হলো শ্রাবণের। বলল, শুরুতেই আপনি বলে সম্বোধন না করলে মেনে নিতাম না হয়, কিন্তু তুমি থেকে আপনিতে নামা খুব অন্যায় একটা কাজ। আমি অন্যায় সব সহ্য করতে পারি না। যারা অন্যায় করে তাদেরকে ওই হেল্পারের মতোই পেটাতে ইচ্ছা করে। পেটানোর হুমকি দিচ্ছেন আমায়? আমায় পেটাবেন? এমন করে বলছো কেন? পেটালে কি করবে? তোমার পুলিশ বাপ কি গিয়ে নালিশ করবে? দরকার হলে তাই করব। এটা করা একদম অনুচিত হবে। কেন? কারণ তোমার বাপ পুলিশ হলে আমার বাপ হচ্ছে র্যাব। তুমি তোমার পুলিশ বাবাকে আমার কথা বললে তোমার বাবা আমাকে জেলে ভরতে চাইবেন, তখন আবার তাকে বাধা দিতে চলে আসবে আমার র্যাব বাবা। শুরু হবে পুলিশ আর র্যাবের মধ্যে তুমুল দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের ফলে তাদের মধ্যে সৃষ্টি হবে শত্রুতা। তাদের মধ্যে শত্রুতা হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে থমকে দাঁড়াবে না ভাব। তাদের দণ্ডের সঙ্গে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কি সম্পর্ক? অনেক সম্পর্ক আছে। তোমার এই ছোট্ট মাথায় তা ঢুকবে না। তার আগে কাল কি হয়েছে সেটা শোনো। কি হয়েছে? গতকাল নৈশ প্রহরে আমি যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক সেই সময় স্বপ্নে দেখলাম আমার নাতি নাতনিরা কান্না করছে। নাতি নাতনি কোত্থেকে এলো? আপনি কি বিয়ে করেছেন? আরে বলদ মেয়ে, আমাদের ভবিষ্যৎ নাতি নাতনিরা। আমাদের? তা কি বললো? বলল, দাদা গো, দাদিকে বললো যাতে পুলিশ বাপের কাছে তোমার নামে নালিশ না করে। নালিশ করলে তো তোমাদের বিয়ে হবে না, বিয়ে না হলে আমাদের বাবা মায়েরা হবে না, আর তা না হলে আমাদের কি হবে? দেখেছো তাদের কি কষ্ট। দীর্ঘশ্বাস ফেলল অনুভা। হাঁটতে হাঁটতেই বলে, ভালো গল্প বলতে পারেন তো আপনি? নিশ্চয়ই সাহিত্যের ছাত্র আপনি। না তো। তাহলে? এসব আগের যুগের আপনি আজ্ঞা বন্ধ করে পুরনো ফর্মে ফিরে আসো। শুরুতে তুমি তুমি বলে যেভাবে মুখে ফেনা তুলে ফেলেছিলে সেভাবেই তুমি করে বলো। মুখে ফেনা তুলে ফেলেছি? অসহ্য ন্যাকা একটা মেয়ে। তুমি অসহ্য, তুমি ন্যাকা। রাগান্বিত স্বরে কথাটা বলে থামলো অনুভা। মুচকি হাসলো শ্রাবণ। রয়ে শোয়ে বলল, আমার সাবজেক্ট কেমিস্ট্রি। তুমি চাইলে কিন্তু আমাদের মধ্যে একটা কেমিস্ট্রি হতেই পারে। ভালোই ফ্লার্টিং করতে পারো। পারি না, তবে তোমার উপর অ্যাপ্লাই করে অভিজ্ঞ হব ভাবছি। সাভারে পোলাপাইন মিরপুর ফার্মগেট দিয়ে কি করো? যাও সাভারে যাও, নিজের ভার্সিটি মেয়েদের সাথে ফ্লার্টিং করো গিয়ে। আমি ধানমন্ডির ছেলে। মিরপুর গিয়েছিলাম খালার বাড়িতে। কথা ছিল সেখানে সেদিন রাতটা থেকে পরের দিন বাড়ি ফিরবো, কিন্তু আমার মন ঠিক ছিল না। তাই কাউকে ওখানে না জানিয়েই বাড়ি থেকে বেরিয়ে বাসে উঠে পড়ি। তাহলে ফার্মগেটে কি? তাদের পাশের কোচিং সেন্টারে অ্যাডমিশনের জন্য কেমিস্ট্রি পড়াই। যদিও সেদিন আমার ক্লাস ছিল না, তবুও একটা প্রয়োজনে গিয়েছিলাম। ও, তাহলে তো অনেক পরিশ্রম করতে হয় তোমাকে, তাই না? অসহায় হয়ে গেল অনুভার মুখশ্রী। মৃদু হাসলো শ্রাবণ। বলল, কিসের পরিশ্রম? সপ্তাহে একদিন ক্লাস, তার উপর এবছর থেকেই পড়া শুরু করেছি। জীবনে অনেক অভিজ্ঞতার প্রয়োজন আছে বুঝলে মেয়ে। ওপর নিচ মাথা নাড়ালো অনুভা। বাসে ওঠার আগ পর্যন্ত কথা বলে তারপর বিদায় নিয়ে চলে গেল বাড়ির উদ্দেশ্যে। সেদিনের পর থেকে আবারও নিরুদ্দেশ হলো শ্রাবণ। অনির্দিষ্ট কালের জন্য আবারও হারিয়ে গেল ছেলেটা। সদ্য যৌবনে পা দেয়া মেয়েটার ভেতর জেগে ওঠা বিভিন্ন অনুভূতি নামক আগুন নিভে গেল চট করে। ফেরার পথে কত যে ছেলেটার দেখা পাওয়ার জন্য অপেক্ষা করেছে অনুভা, তার কোনো হিসেব নেই। বারবার চেয়েছিল যাতে আবারও দেখা হয় তাদের, কিন্তু হলো না। কোচিংয়ের ক্লাস শেষ হয়ে গেল, সেখান থেকে দেওয়া হলো বিদায়। ভেতরে জ্বলন্ত ছোট্ট আশার আলো নিভে গেল। অনুভব বুঝতে পারল তাদের মধ্যে যে আর কখনোই দেখা হবে না। হুট করেই একজন এলো, তারপর প্রেমের উষ্ণতা ছড়িয়ে হারিয়ে গেল অজানায়। ততদিনে অ্যাডমিশন নিয়ে মাথায় হাজারো চিন্তা অনুভার। সময় তার গতিতে চলতে লাগলো। দেখতে দেখতে এক এক বিশ্ববিদ্যালয় পরীক্ষা শেষ হলো, ফলাফল দিল। প্রিয় বিশ্ববিদ্যালয়ে না পেয়ে মন ক্ষুণ্ণ হলো অনুভার, তবে তা সাময়িক। জবিতে মন মতো সাবজেক্ট পেয়ে সেখানেই ভর্তি হয়ে গেল। ভার্সিটির হাওয়া গায়ে লাগলো।
মেয়েটা হয়ে উঠল আগে থেকেও চঞ্চল, কিন্তু মেয়েটার চঞ্চলতা কারো নিকট সহ্য হলো না। তার সেই চঞ্চলতা প্রেম নামক অসুখে রূপান্তর করতে আবারও তার জীবনে চলে এলো সেই সুপুরুষ। ভার্সিটিতে পা রাখার মাস তিনেক পার হয়েছে তখন। নতুন নতুন অনেক বান্ধবী জুটেছে অনুভার। ক্লাস শেষে এক একজনের এক এক গল্প শুনে হাসতে হাসতে বের হলো ভার্সিটির ভেতর থেকে। আশেপাশে কোনো খেয়াল নেই তার। অদূরে কেউ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তাকে। দেখা শেষ হতেই ডাকলো। নোভা। এই নামটা অনুভার চেনা, বিশেষ মানুষের দেয়া সংক্ষিপ্ত একটি নাম। পুরনোভাবেই থেমে গেল তার পাজোরা। বান্ধবীরা অনেকটা পথ ততক্ষণে এগিয়ে গিয়েছে। পেছন ফিরতেই বিস্ময়ে মুখশ্রীর আদল বদলে গেল অনুভার। নিজের চোখে তার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। ঠিক দেখছে তো সে? সাদা একটি গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে শ্রাবণ। চোখে সানগ্লাস, পায়ে সাদা কেচ, পরনে হাফ প্যান্ট, কালো রঙের টি শার্ট, তার উপরে আবার সাদা একটা শার্ট যার বোতামগুলো খোলা। সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল শ্রাবণ। উচ্চস্বরে বলল, দেখা শেষ হলে দ্রুত কাছে আসো। হঠাৎ করেই যায় আবারও এভাবে দেখা হবে দুজনার? কসমিন কালেও তা ভাবতে পারেনি অনুভা। বাধ্য মেয়ের মতো এগিয়ে গিয়ে দাঁড়ালো ছেলেটার সম্মুখে। তার মনে যখন বিভিন্ন প্রশ্ন আর মান অভিমানের পাল্লা ওঠানামা করছিল, ঠিক তখনই শ্রাবণ বলে উঠল, এটা তো কথা ছিল না নোভা। জাবিতে না গিয়ে তুমি ঢাবিতে কি করছো? জাবিতে তো পরীক্ষাই দেইনি, কেন দাওনি? ফর্মই তো তুলতে পারিনি। এইচএসসিতে আমার ইংরেজির পয়েন্ট খুবই খারাপ। টেনে টুনে পাস যাকে বলে। জাবির ফর্ম তুলতে তো ইংরেজিতে ভালো একটা পয়েন্ট লাগে। কয়েক সেকেন্ড কিছু ভাবল শ্রাবণ, তারপর বলল, ও, এটা তুমি আমায় আগে বলবে না? ওদিকে তোমার স্পেশাল ওয়েলকাম জানানোর জন্য তোমার অপেক্ষায় আমি বসেছিলাম। আগে কিভাবে বলবো? তোমার সঙ্গে কি আমার আগে কোনো যোগাযোগ ছিল নাকি? আর না, তোমার ফোন নাম্বার ছিল আমার কাছে। শ্রাবণ বামভুরু নাচিয়ে শুধালো। নাম্বার লাগবে? ভরকে গেল অনুভা, খানিক লজ্জাও পেল, কিন্তু সেই লজ্জাকে বুড়া আঙ্গুল দেখিয়ে শ্রাবণ বলে উঠল, তোমার লাগলেও আমি আমার নাম্বার দিব না তোমায়। কেন দিবে না? আমার ইচ্ছে। তা এতদিন পর কোত্থেকে উদয় হলে বলো তো? সেদিনের পর থেকে তো আর দেখাই পেলাম না তোমার। আমায় খুঁজছিলে নাকি? ধরা পড়ে যাওয়ার ভয়ে ভীতু হলো মন। ওপরে ওপরে নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখলো অনুভা। হুটহাট কারো প্রতি আবেগী হয়ে অনুভূতি প্রকাশ করার মেয়ে সে নয়। দক্ষভাবে মিথ্যে বলল, না তো, তোমায় কেন খুঁজবো? তা জানলে কি করে যে আমি এখানে আছি? জানাটা কি কোনো কঠিন কাজ নাকি? তবে তোমার ওপর আমি চরম ক্ষুব্ধ নোভা। কেন? জাবিতে পরীক্ষা না দেওয়ার ব্যাপারটা মানলাম, কিন্তু জাবির ভাই ঢাবির কাছে কেন গেলে না? গিয়েছিলাম, কিন্তু ওখানে ওই ইংরেজি বাদ সাধলো। 1 মার্কের জন্য ইংরেজিতে ফেল। ইংরেজিতে নিশ্চয়ই প্রচুর দুর্বল তুমি। অনেক। শুরুতে আমায় কেন জানালে না? তাহলে আমি তোমার স্পেশাল ক্লাস নিতাম। ছোট ছোট চোখ করে ভুরু যুগল কুচকে শ্রাবণের পানে তাকিয়ে রইল অনুভা। সন্দিহান কণ্ঠে বলল, তোমাকে আমার একদমই সুবিধার মনে হচ্ছে না। সত্যি করে বলো তো, কয়জনের আমার স্পেশাল ক্লাস নাও তুমি? স্পেশাল তো দূরে থাক, নর্মালভাবেও তো কারো ক্লাস নেই না। নিজেই ক্লাস করে কুল পায় না, তার উপর অন্যের ক্লাস নেওয়ার সময় কোথায়? তবে কোচিংয়ে ক্লাস নিতে গিয়ে দেখলাম কয়েকটা মেয়ে সম্ভবত আমার উপর একদম ফিদা হয়ে গেছে। কয়েক মাস ধরে জোকের মতো মেসেঞ্জারে পেছনে লেগে প্রেম নিবেদন করছে। স্বাভাবিক, এত সুন্দর স্যার থাকলে যে কেউই প্রেমে পড়বে। তবে আমার হচ্ছে কপাল পোড়া, জীবনে এত সুন্দর একটা স্যারই পেলাম না। ভ্রূণাচায় শ্রাবণ, অধরে দুষ্টু হাসি, ফিসলে কণ্ঠে বলে, তুমি চাইলে কিন্তু আমি তোমার প্রেমের টিচার হতেই পারি। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল অনুভা। তৎক্ষণাৎ প্রসঙ্গ বদলে ফেলল শ্রাবণ। পুরনো প্রসঙ্গ টেনে বলল, ভেবেছিলাম পাবলিক ভার্সিটিতে চান্স পাওয়ায় তোমায় বড়সড় একটা ট্রিট দিব, কিন্তু তোমার কাছে আসতে গিয়েই তো আমার বাবার অনেকগুলো পেট্রোল খরচ হয়ে গেল। ভবিষ্যতে আরও কত যে পেট্রোল খরচ হবে তার তো হিসেবেই নেই। দেখা যাবে পেট্রোলে টাকা যোগান দিতে গিয়ে বাড়িঘর বেচে দেউলিয়া হয়ে গেছে আমার বাবা। মুচকি হাসল অনুভা। কথাটার অর্থ সহজেই বুঝে গেল। বলল, রাবিতেও আমার হয়ে গিয়েছিল, কিন্তু বাবা কিছুতেই অত দূর যেতে দিল না। তাই এখানেই সাবজেক্ট চয়েস দিয়েছিলাম, আর মন মতো পেয়েও গেলাম। মুচকি হাসল শ্রাবণ। বলল, তোমার ঘুষখোর পিতামহোদয় একটা ভালো কাজ অন্তত করেছেন, যার কারণে ওনার প্রতি আমি সন্তুষ্ট। বাবাকে একদম ঘুষখোর বলবে না, আমি কিন্তু রেগে যাবো বলে দিলাম। সত্যি কথা শুনতে তেতোই লাগে, তেতা তো কারো পছন্দ নয়। মুখ বাঁকালো অনুভা। সেদিনের পর থেকে তাদের সম্পর্কের গভীরতা যেন বৃদ্ধি পেল। এভাবেই পুরো 2 বছর একসঙ্গে পথ চলল দুজন।
দুজনার দেখা হতো অনিয়ম করে। শুরুর মতোই হুটহাট করে হারিয়ে যেত শ্রাবণ, আবার হুট করে কোত্থেকে উদয় হয়ে পিছু ডাকত অনুভার। অন্যান্যদের মতো তখনও তাদের মধ্যে বিনিময় হয়নি ফোন নাম্বার, অথচ তখন সকলের হাতে হাতেই স্মার্টফোন। শুরু থেকেই অনুভার মনে হয়েছে এই পুরুষটা অদ্ভুত, খুবই অদ্ভুত। সোশ্যাল মিডিয়ার যুগ থাকার পরেও একজন আরেকজনের ফেসবুক, হোয়াটসঅ্যাপ কোনো জায়গাতেই যুক্ত ছিল না। একটা সময় এই অদ্ভুত ছেলেটার প্রেমেই পড়ল অনুভা, যাকে বলে মারাত্মক প্রেম। তবে কখনোই প্রকাশ করা হলো না তা। 2 বছরে অনেকগুলো মাস দিন পাড়ি দেওয়ার পর তাদের সম্পর্কের কোনো নাম হলো না, কিন্তু দুজনার অনুভূতি বুঝতো চোখের ভাষা। এই 2 বছরে একবারের জন্য কেউ কারো সীমা লঙ্ঘন করেনি, কেউ কারো আঙ্গুল স্পর্শ করেনি। বান্ধবীরাও যখন জিজ্ঞেস করতো তাদের মধ্যে কি প্রেম চলছে, অনুভার উত্তর ছিল না। তখন আবারও প্রশ্ন আসতো, তাহলে চলছেটা কি? অনুভা জানতো না আসলেই তাদের মধ্যে চলছেটা কি। বছর ঘুরতেই বাড়িতে অর্থিকার বিয়ের কথাবার্তা উঠল। বড় বোনের বিয়ে নিয়ে অনুভার অনেক পরিকল্পনা ছিল, যা শ্রাবণের সঙ্গে দেখা হলেই উৎফুল্ল হয়ে তাকে জানাতো। তন্ময় ছেলেটা ছিল খুবই ভদ্র, মিশুক এবং হাসি খুশি প্রকৃতির একজন পুরুষ। বাবা হয়তো তার ভেতর আরও ভালো কোনো গুণ দেখেছিল, নয়তো কি আর নিজের মেয়ের বিয়ে দেওয়ার জন্য এত উতলা হয়ে ওঠেন। তবে এর ভেতরে অনুভা লক্ষ্য করল বাবা মায়ের যে কিছু একটা হয়েছে। তাদেরকে আগের মতো আর হাসি খুশি দেখা যায় না, সব সময় চিন্তিত থাকে। মেয়েদের দেখলে লুকোচুরি ভাব। অনুভা কিছু একটা আঁচ করে বাবাকে জিজ্ঞেস করেছিল, কোনো সমস্যা বাবা? তুমি কি অসুস্থ? তোমাকে ইদানিং কেমন যেন লাগছে। প্রথমে কামরুল হাসান ঘাবড়ে গেলেও পরক্ষণে জোরপূর্বক হেসে উত্তর দেন, কি সমস্যা হবে? অফিসে কাজের চাপ বেশি, বুঝলি? তার উপর তোর বোনের বিয়ে। বিয়ের পর আমাদের ছেড়ে কত দূরে চলে যাবে অর্থী, ভেবেই তো আমার বুকটা কেঁপে উঠছে। বাবার কথায় নিজের মনটাও চট করে খারাপ হয়ে গেল অনুভার। সত্যিই তো, বোন চলে গেলে যে খুব কষ্ট হবে তার। কি করে থাকবে সে তাকে ছাড়া? মাসখানেকের মধ্যেই বিয়ের হইচই পড়ে গেল বাড়িতে। চাচা জ্যাঠাদের কথায় ঠিক হলো বিয়ে গ্রামের বাড়িতেই হবে। মন খারাপ হলো অনুভার। তার মানে শ্রাবণের সঙ্গে দেখা হবে না অনেক দিন। ভাবনাগুলো মস্তিষ্কে হানা দিতেই ধক করে উঠল তার বুক। তার পরের দিন ওই ক্লাস মিস দিয়ে মনে সাহস নিয়ে এই মেয়েটাই একা একা চলে গিয়েছিল সেই সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে। কিন্তু গিয়ে যেন তার মাথায় হাত। চট করে মনে পড়ল যার জন্য এতদূর ছুটে আসা, তার তো 4 মাস আগেই গ্র্যাজুয়েশন শেষ হলো। মন খারাপ নিয়ে ফেরার জন্য পা বাড়াতেই সেই কাঙ্ক্ষিত মানুষটার সঙ্গে তার দেখা হয়ে গেল সে পথেই। সেদিন শ্রাবণের মুখটা দেখে কি খুশি না হয়েছিল অনুভা। প্রথমবারের মতো এই পুরুষটাকে সে চমকাতে দেখেছে। তার সামনে এসে শটান করে দাঁড়িয়ে চমকায়িত কণ্ঠে জিজ্ঞেস করেছিল, তুমি তুমি এখানে কি করছো? কার সঙ্গে এসেছো এত দূর? ঠোঁট চেপে তখন হাসছিল অনুভা, কোনো ভনিতা ছাড়াই উত্তর দেয়, আপুর বিয়ে, বিয়ে উপলক্ষে 15 দিনের জন্য পরিবারের সঙ্গে গ্রামে যাচ্ছি। পরশুদিনই রওনা দিব, তাই কাল দেখা হওয়ার কোনো চান্স নেই। গোছগাছ করতে হবে। আর আজও যে তুমি আসবে না তা আমি নিশ্চিত ছিলাম। তাই বলে একা একা চলে এলে? পথে যদি কোনো বিপদ হতো? হতোর চিন্তা কবে করো তুমি? হয়নি তো। এখানে এসে আমার মনে পড়লো তোমার তো গ্রাজুয়েশন কমপ্লিট। কথাটা মনে পড়তেই মনটা অনেক খারাপ হলো আমার। তোমার বলা প্রথম দিনের কথাটা মনে পড়ে গেল। সত্যিই আমি একটা বলদ। সময়ের সাথে সময়ে মনে না পড়ে অসময়ে মনে পড়ে আমার। ভাগ্যিস অসময়ে মনে পড়ে, তাই তো আমাদের পথ চলাটা দীর্ঘ হলো। বলেই মুচকি হাসলো শ্রাবণ। তা তুমি এখানে এই সময়ে? প্রয়োজনে এসেছিলাম। তোমার ভাগ্য ভালো, আমার প্রয়োজনটা ছিল, তাই তো দেখা হয়ে গেল। সেদিন অনেকক্ষণ দুজনে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। হইটার জীবনের প্রথম আনন্দঘন দিন ছিল অনুভার। সেদিনই তার জীবনের এতটা স্বাধীনভাবে ঘুরতে পেরেছিল মেয়েটা। তারপর শ্রাবণ নিজ দায়িত্বে বাড়িতে পৌঁছে দিয়ে যায় অনুভাকে। যদিও সেদিন ফিরতে ফিরতে সন্ধ্যা পেরিয়ে গিয়েছিল, মায়ের কাছে অনেক বকাও খেতে হয়েছিল তাকে। তবে ভাগ্য ভালো ছিল যে বাবা সে সময় বাড়িতেই ছিলেন না, নইলে বাবার বকাও মিট যেত না। বিয়ের আমেজ শেষ হতেই পরিবারসহ নিজেদের আবাসস্থলে ফিরে আসে অনুভা। কিন্তু তারপরেই তাদের জীবনে এক কালবৈশাখী ঝড় এসে লণ্ডভণ্ড করে দেয় সব কিছু।